বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 6 সেপ্টেম্বর 2020। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, সরকারি শহীদ আবু বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ। আমি তোমাদের আজকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র পড়াবো এবং যে অধ্যায় থেকে পড়াবো সেই অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান। আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের সংবিধান সম্পর্কে ধারণা দেব। এই আলোচনায় আজকের আলোচনায় তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেই বিষয়গুলো হচ্ছে, তোমরা এই যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি একটি কিসের ছবি? একটি পরিবারের ছবি। এই পরিবারের মধ্যে এই ছবিটা ইনি হচ্ছেন পরিবারের কর্তা। এই কর্তাকে ঘিরে তার সন্তান সন্ততি, তারপরে তার স্ত্রী সবাই আছে। তার মানে এটা সহজে বোঝা যায় চিত্র দেখে যে উনি হচ্ছেন পরিবারের কর্তা। এই পরিবারের কর্তার কিছু নির্দেশ আদেশ এই পরিবারের সকল সদস্যদেরকে মেনে চলতে হয়। তো ঠিক একটি রাষ্ট্রটি প্রধান আছেন, পরিচালনাকারী আছেন, তাদের অবশ্যই কিছু বিধিনিষেধ তৈরি করবেন এবং সেই বিধিনিষেধগুলি আমাদেরকে মেনে চলতে হবে। এই যে বিধিনিষেধগুলি বা বিধিবিধানগুলি অবশ্যই একটি কি লিখিত অবস্থায় থাকতে হবে বা অলিখিত বিধিবিধান থাকতে হবে। তো এই বিধিবিধানের সমষ্টি কি বলে? এই বিধিবিধানের সমষ্টি বলা হচ্ছে সংবিধান। তো সংবিধান আসলে হচ্ছে একটি রাষ্ট্রের বিধিমালার সমষ্টি এবং সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের যতগুলি নীতিমালা আছে সেটা সর্বশ্রেষ্ঠ একটি মৌল নীতিমালা। এবং এই সংবিধানের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, সে সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেব। তো আমি আগে যেটা বলতে চাইছিলাম যে এই পরিবারের সম্পর্কে দেখেছো এর আগে। পরিবারের সম্প্রসারিত হচ্ছে আজকে হচ্ছে রাষ্ট্র। এই পরিবার সম্প্রসারিত হয়ে আজকে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তো ঠিক এই রাষ্ট্র পরিচালনার জন্য বিধিবিধানগুলি দরকার। আজকে আমি তোমাদের এই বিধিবিধানের সমষ্টি অর্থাৎ সংবিধান সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাই আমাদের এই অধ্যায় কি পড়ছে। আজকে পাঠের বিষয় আমাদের হচ্ছে বাংলাদেশের 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। আমাদের বাংলাদেশের সংবিধান আছে। এই সংবিধান তৈরি হয়েছে কবে? এই সংবিধান প্রণয়ন হয়েছে 1972 সালে। যদিও এই সংবিধান আজকে পরিমার্জন হয়েছে, কিন্তু মূল সংবিধান প্রণয়ন হয়েছে আমাদের 1972 সালে। এই 1972 সালের সংবিধানের আজকে আমি যেটি পড়াবো, এই আজকের অধ্যায় থেকে তোমরা যেটি জানতে পারবে সেটা হচ্ছে সংবিধান কি, এই সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপরে জানতে পারবে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। তারপরে জানতে পারবে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য তোমরা জানতে পারবে এবং সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তো তাহলে আমরা চলে যাই মূল আলোচনায় নাকি? হ্যাঁ, ঠিক আছে, মূল আলোচনায় আমরা চলে যাই। প্রথমে এখানে কি দেখা যাচ্ছে, সংবিধান কি তা জানতে পারবে। আসলে সংবিধান কি এই ব্যাপারে আমাদের একটা ধারণা থাকা দরকার। সংবিধানকে আমরা সহজেই বলতে পারি যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের মৌল নীতিমালার সর্বোচ্চ দলিল এবং এই সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের দর্পণ স্বরূপ। এই সংবিধানকে ঘিরেই সংবিধানেই নির্দেশ করে দিবে যে সেই রাষ্ট্রের কাঠামো কেমন হবে এবং সেই রাষ্ট্রের যে 3টি বিভাগ আছে। আমরা জানি এই রাষ্ট্রের 3টি বিভাগ, একটি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টি বিভাগের মধ্যে তাদের ক্ষমতা বন্টন কিভাবে হবে সেটা আমাদের সংবিধানে নির্দেশ করে দেবে। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের কি ক্ষমতা থাকবে, তারা কিভাবে পরিচালিত হবে সে সম্পর্কে সংবিধানের নির্দেশ দেওয়া আছে। তাহলে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের মূলনীতি, যার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হবে এবং সরকার কিভাবে তার কার্যক্রম পরিচালিত করবে সে সম্পর্কে সংবিধানে স্পষ্ট বর্ণনা থাকবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে সংবিধান কি, তাই না? হ্যাঁ, বুঝেছ সংবিধান আসলে কি আমরা জানলাম। এরপরে আমরা জানতে পারবো যে আসলে সংবিধান যে প্রণয়ন হয়েছে, বাংলাদেশ, তোমরা জানো যে বাংলাদেশ দীর্ঘদিন পরাধীন ছিল। বাংলাদেশ আমরা স্বাধীনতা পেয়েছি 1971 সালে। এই 1971 সালের দেশ যখন আমাদের স্বাধীন হয়ে যায়, তখন আমাদের দেশের জন্য একটি সংবিধান প্রয়োজন দেখা দেয়। তো এই সংবিধান প্রয়োজন দেখা দেওয়ার কারণে
তখন আমাদের তৎকালীন এই বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সংবিধান আদেশ জারি করলেন। এই সংবিধান আদেশে তিনি বললেন যে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রয়োজন, যার ফলে এই 1970 সালে যে নির্বাচন হয়েছিল, 1970 সালের গণপরিষদের নির্বাচনে টোটাল 403 জন সদস্যদেরকে নিয়ে গণপরিষদ গঠিত হয় এবং এই গণপরিষদের অধিবেশন আহ্বান করেন এপ্রিল মাসে। এই গণপরিষদের প্রথম অধিবেশনেই সংবিধান প্রণয়ন করার জন্য একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির টোটাল সদস্য ছিল হচ্ছে কয়জন? তোমরা এর আগে শুনেছ মনে হয় বা পড়েছ যে টোটাল 34 জন। 34 জনের মধ্যে একজন সভাপতি আর বাকিগুলো হচ্ছে সদস্য। সভাপতির নাম কি বলো দেখি? তোমরা বলতে পারবে? অনেকেই পারবে হয়তো। হ্যাঁ, এই তো তোমরা জানো, ওই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতির নাম হচ্ছে ডক্টর কামাল হোসেন। তাকে সভাপতি করে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হলো। এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটি বিভিন্ন ব্যক্তিত্ব, সংগঠন, প্রতিষ্ঠানের কাছ থেকে তারা সংবিধান প্রণয়নের জন্য বিভিন্ন সুপারিশ আবেদন করলেন এবং অনেকেই সুপারিশ দিয়েছিলেন। এবং কি এই সভাপতি সহ আরো কয়েকজন সদস্য তারা একটি সুন্দর সংবিধান প্রণয়ন করার উদ্দেশ্যে তারা ভারতে এবং যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা সেই রাষ্ট্রগুলোর সংবিধান সম্পর্কে ধারণা নিয়ে তারা একটি সুন্দর, স্পষ্ট এবং উত্তম সংবিধান প্রণয়ন করার জন্য চেষ্টা করেছিলেন। এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটি তারা এই সংবিধান খসড়া করে তোমাদের ওই গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে তারা সেটা উপস্থাপন করলেন, অর্থাৎ 1971 সালের 12 অক্টোবর তারা এই খসড়া সংবিধানটি উত্থাপন করলেন এবং এই নিয়ম অনুযায়ী সংবিধানের পর প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ শেষ করে 1971 সালের 4 নভেম্বর এটি চূড়ান্তভাবে গৃহীত হয়। তবে 4 নভেম্বর তারিখে এটি চূড়ান্তভাবে গৃহীত হলেও বাংলাদেশের যে বিজয়ের ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য 1972 সালের 16 ডিসেম্বর থেকে সেটা আসলে কার্যকর করা হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানতে পারলাম যে আসলে সংবিধান খসড়া সংবিধান প্রণয়ন কমিটি তাদের কিভাবে কাজগুলো করলেন। এই সংবিধান প্রণয়ন কমিটি 74টি বৈঠকে তারা মিলিত হয়েছিল। তো যাই হোক, তোমরা এখন তাহলে বুঝলে আসলে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কি। এরপরে তোমরা এই পাঠ পড়ে জানতে পারবে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য তোমরা জানো যে বাংলাদেশের সংবিধান একটি লিখিত সংবিধান এবং এই বাংলাদেশের সংবিধান যে যখন প্রণয়ন করা হয় 1972 সালে, এই সংবিধান এ পর্যন্ত 16 বার সংশোধনী নিয়ে আসা হয়েছে। তবে আজকে যে আমি তোমাদেরকে পড়াবো এটা হচ্ছে 1972 সালের যে মূল সংবিধান ছিল, এই মূল সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। আর একটু ধারণা দেয় সংবিধান সম্পর্কে। আমাদের বাংলাদেশ সংবিধান একটি লিখিত সংবিধান এবং এই সংবিধানে একটি প্রস্তাবনা আছে, 4টি মূলনীতি আছে, 11টি ভাগ আছে এবং 153টি অনুচ্ছেদ আছে। যাই হোক, সেই সম্পর্কে তোমরা আরো পরে জানতে পারবে। আমি চলে যাই আজকে আমাদের এই 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যের আলোচনা। এটি একটি বলা হয়েছে লিখিত দলিল। পৃথিবীতে যতগুলি সংবিধান আছে এবং অধিকাংশই আমি জানি যে লিখিত সংবিধান, ঠিক বাংলাদেশেও একটি লিখিত সংবিধান আছে। এই লিখিত সংবিধানের বৈশিষ্ট্য, অর্থাৎ এই সংবিধানে আমাদের ম্যাক্সিমাম অর্থাৎ বেশিরভাগই ধারা, উপধারা, অধ্যাদেশ, অর্ডিন্যান্স, নীতিমালা লিখিত অবস্থায় আছে। এগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে, যার জন্য বাংলাদেশ সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি লিখিত সংবিধান। এরপরে চলে আসছে প্রস্তাবনা। বাংলাদেশ সংবিধানের অন্যান্য রাষ্ট্রের সংবিধানের মতো ঠিক একটি সুন্দর এবং স্বাবলম্বী সুন্দর একটি প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনায় বলা হয়েছে যে রাষ্ট্র কি ধরনের ক্ষমতা ভোগ করবে এবং আমরা জনগণরা কি ধরনের সেখান থেকে অধিকার ভোগ করব এবং সংবিধান যে উৎস কি, সংবিধান উৎস সংবিধান যে প্রণয়ন করা হবে, এই সংবিধানের সোর্সগুলি কোথা থেকে আসবে এবং সংবিধানের প্রাধান্য স্বীকার করা হয়েছে এবং বাংলাদেশের আমাদের দেশের যে ভাবমূর্তি সেটা কিভাবে রক্ষিত হবে
এবং এখানে আমাদের যে 4টি মূলনীতি, এই 4টি মূলনীতির কথাও উপস্থাপনা উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্যে, যেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তোমরা জানো যে সংবিধান পরিবর্তনের দিক থেকে সংবিধানকে মূলত 2 ধরনের ভাগ করা যায়, কি কি? তাই তো বলতে পেরেছ। একটি হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, আর একটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান বলতে বোঝানো হয়েছে যে সংবিধান অতি সহজেই পরিবর্তন করা যায়, এখানে বিশেষ কোনো নীতি অনুসরণ করা হয় না, সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। কিন্তু বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ বাংলাদেশ সংবিধানের কোনো ধারা উপধারা, কোনো বিধিমালা, অধ্যাদেশ, অর্ডিন্যান্স পরিবর্তন করতে হলে এখানে বিশেষ একটি পদ্ধতি অবলম্বন করতে হয় বা অনুসরণ করতে হয়। এই পদ্ধতিটা হচ্ছে যে কোনো বিধিমালা পরিবর্তন করার ক্ষেত্রে পার্লামেন্টের বা জাতীয় সংসদের 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন দেখা দেয়। এই 2/3 সদস্যের সম্মতির ভিত্তিতে কোনো অংশ পরিবর্তন বা পরিমার্জন করা যায়। যার কারণে আমি বলবো যে যেহেতু বাংলাদেশ সংবিধান পরিবর্তন করতে গিয়ে কোনো একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়, যার কারণে বাংলাদেশ সংবিধানটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। কি বুঝেছো তো? হ্যাঁ, বুঝেছো। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এটার অবশ্যই কিছু নীতিমালা থাকতে হবে। আমাদের বাংলাদেশের বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই মূলনীতির উপর ভিত্তি করেই একটি দেশ পরিচালনা হবে। এই মূলনীতিগুলো হচ্ছে কি কি? তোমরা হয়তোবা এর আগের পাশে পড়েছ, তাও আমি বলি যে এই মূলনীতিগুলো হচ্ছে প্রথমে হচ্ছে তোমার গণতন্ত্র, তারপর হচ্ছে সমাজতন্ত্র, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে জাতীয়তাবাদ, তারপরে গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই 4টি হচ্ছে বাংলাদেশ সংবিধানের মূল নীতি। এই 4টি মূলনীতির উপর ভিত্তি করে সরকার এবং রাষ্ট্র তার যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং সম্পন্ন করবে। ঠিক আছে, বুঝেছো? এই তো, হ্যাঁ, বুঝেছো। এরপরে আমরা চলে আসবো মৌলিক অধিকারের সন্নিবেশ। মৌলিক অধিকার কাকে বলে? মৌলিক অধিকার মূলত সেই অধিকারকে বলে যে অধিকার ছাড়া একজন ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না। অর্থাৎ মৌলিক অধিকার হচ্ছে এমন কতগুলো সুযোগ সুবিধার সমষ্টি যা ব্যতীত ব্যক্তি তার পরিণতি অর্জন করতে পারে না। সেই মৌলিক অধিকারগুলি আমাদের বাংলাদেশ সংবিধানে উল্লেখ করা আছে। অর্থাৎ একজন ব্যক্তি কি অধিকার ভোগ করবে আমি বলে দিচ্ছি, যে তার বাক স্বাধীনতা থাকবে, সে স্বেচ্ছায় তার মতামত প্রকাশ করতে পারে, মতামতের স্বাধীনতা। তারপরে সম্পত্তি গ্রহণ এবং সম্পত্তি লেনদেনের তার ক্ষমতা থাকবে। আর এছাড়া তার খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার বাসস্থানের ব্যাপারটা নিশ্চিত করতে হবে সরকারকে, এবং তার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এই বিভিন্ন ধরনের আমাদের যেগুলি মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলি আমাদের বাংলাদেশ সংবিধানের 26 থেকে 44 অনুচ্ছেদ পর্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করে দেওয়া রয়েছে। যার কারণে আমি বলবো যে বাংলাদেশ সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারের সন্নিবেশ। বন্ধুরা, এরপরে আমরা চলে আসবো এরপরের পয়েন্টে, এটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আমরা জানি যে বাংলাদেশ আমাদের গণতান্ত্রিক দেশ। আচ্ছা, গণতন্ত্র আসলে কাকে বলে বলতো? গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা। আমরা জানি গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। তাহলে আমাদের বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে, সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে যে বাংলাদেশের শাসন ব্যবস্থা হবে গণতান্ত্রিক পদ্ধতি, এবং এখানে জনগণের যে অধিকার নিশ্চিত করতে হবে এবং জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবে। এবং গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ যেভাবে চাইবে, অর্থাৎ যেভাবেই দেশ পরিচালনা করতে চাইবে ঠিক সেভাবেই দেশ পরিচালিত হবে। এক্ষেত্রে কোনো চক্র বা কোনো প্রভাবশালী গোষ্ঠী তাদের মতামতকে তারা এখানে বাস্তবায়ন করতে পারবে না। তো এই ধরনের কথাগুলো আমাদের বাংলাদেশ সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে বাংলাদেশের শাসন পদ্ধতি হবে গণতান্ত্রিক পদ্ধতি। এখানে জনগণরাই তাদের কল্যাণের, তাদের নিজেদের দ্বারাই তাদের শাসনকাজ পরিচালিত করবে।
তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু পরোক্ষ গণতন্ত্র বিদ্যমান। আমরা কি করি? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করি। তো যাই হোক, আমরা পরোক্ষ গণতন্ত্রে আমরা অবস্থান করছি। তো বাংলাদেশ এটা জানলাম যে সংবিধানে উল্লেখ আছে যে বাংলাদেশ ব্যবস্থা হবে গণতান্ত্রিক পদ্ধতির। এরপরে আমরা চলে আসবো তারপরে পয়েন্টে, সংসদীয় সরকার পদ্ধতি। আমাদের সরকার পদ্ধতি হবে সংসদীয় প্রবৃত্তি। 1972 সালের সংবিধানে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের যাবতীয় ক্ষমতা প্রধানমন্ত্রী সহ মন্ত্রণালয়ের হাতে নির্বাহী ক্ষমতা থাকবে। এবং এখানে এও বলা হয়েছে যে এই প্রতিনিধিগুলো হবেন জনগণের দ্বারা নির্বাচিত। তার মানে এখানে সংসদের প্রাধান্য স্বীকার করা হয়েছে। এর একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং এই প্রধানমন্ত্রীর অধীনে অন্যান্য মন্ত্রীরা তাদের কাজ সম্পন্ন করবেন। তবে কথা আমি বলে রাখি যে যদিও সর্বময় ক্ষমতা নির্বাহী ক্ষমতার মানে মালিক করা হয়েছে মন্ত্রণালয়কে বা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদেরকে, কিন্তু তারা কার কাছে? জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। জনগণ মানে হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে জবাবদিহি করতে তারা বাধ্য। মন্ত্রীগণ বা প্রধানমন্ত্রী সহ তাদের কার্যাবলীর জন্য ব্যক্তিগতভাবে অথবা যৌথভাবে তারা জনগণের নির্বাচিত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবে। এটা আমাদের বাংলাদেশ সংবিধানে স্পষ্ট করে বলা আছে। এবং বলা হয়েছে যে এখানে একজন রাষ্ট্রপতি থাকবেন। তিনি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। তিনি অবশ্য নামমাত্র রাষ্ট্রপ্রধান, প্রকৃত ক্ষমতা থাকবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির হাতে এবং সংসদের প্রাধান্য সেখানে স্বীকার করা হবে। তাহলে আমরা এই পয়েন্ট সম্পর্কে ধারণা পেয়ে গেলাম যে সংসদীয় সরকার পদ্ধতি আমাদের বাংলাদেশ সংবিধানে লিপিবদ্ধ করা আছে বা এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপরে চলে আসবো আমরা হচ্ছে এক পক্ষ বিশিষ্ট আইনসভা এক পক্ষ বিশিষ্ট থাকতে হবে। এটা বাংলাদেশের সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য। আইনসভা দু ধরনের হয়, গঠন প্রণালী থেকে আইনসভা দু ধরনের হয়। একটা হচ্ছে একক বিশিষ্ট আইনসভা, আর একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটি উদাহরণ দাও তোমরা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এই ধরনের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। কি বলতে পারবে তোমরা? হ্যাঁ, তো বলতে পারছো। আর একটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভা, একটা হচ্ছে প্রাদেশিক আইনসভা। কেন্দ্রীয় আইনসভা বলা হচ্ছে কি লোকসভা, আর যেটা আঞ্চলিক সেটা বলা হচ্ছে বিধানসভা। কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কোনো উল্লেখ নেই। আমাদের একটি মাত্র আইনসভা যেটা হচ্ছে একক বিশিষ্ট, এবং সেটার নাম হচ্ছে কি? সেটার নাম হচ্ছে তোমার জাতীয় সংসদ, হাউস অফ নেশনস। এই জাতীয় সংসদের আমাদের প্রধান একটি মাত্র কার্যালয় যেটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু ঢাকা। এই ঢাকায় এই আইনসভা আছে এবং আমাদের আর কোনো প্রাদেশিক কোনো আইনসভা নেই, যার কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশে একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা আছে এবং এটি 1972 সালের সংবিধানেই সুন্দর করে এখানে বলা আছে। আইনসভা 1972 সালে আইনসভা কিভাবে গঠিত হয়েছিল বলতে পারবে? 1972 সালে আইনসভা গঠিত হয় জনগণের ভোটে নির্বাচিত 300 জন মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি নিয়ে, আর বাকি 15 জন সংরক্ষিত মহিলা নিয়ে। টোটাল সংখ্যা ছিল 315 জন। এই 315 জনের সমন্বয়ে বাংলাদেশের আইনসভা গঠিত হয়। তো তাহলে তোমরা এই একক বিশিষ্ট আইনসভা সম্পর্কে ধারণা পেলে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। আমি একটি কথা বলি তোমাদেরকে, যেখানে ন্যায় বিচার নেই সেখানে ন্যায়ের কথা নিভৃতে কেঁদে মরি। আমাদের জনৈক একজন রাষ্ট্রবিজ্ঞানী এই কথা বলেছেন যে ন্যায় বিচার না থাকলে সেখানে কখনোই গণতন্ত্র সেখানে বাস্তবায়ন হতে পারে না। আর ন্যায় বিচার তখনই সম্ভব যখন একটি রাষ্ট্রের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন থাকবে। তারা তাদের কার্যাবলী সম্পন্ন করতে গিয়ে যেন কোনো বাধার সম্মুখীন না হন, অর্থাৎ অন্য কোনো বিভাগ দ্বারা তারা প্রভাবিত হবেন না। তারা তাদের কাজে থাকবেন নিরপেক্ষ এবং তারা তাদের মেধা মনন দিয়ে, তাদের দক্ষতা দিয়ে, তারা নৈতিকতা দিয়ে, তারা সততা দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করবেন। এবং বাংলাদেশ সংবিধানে স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশে একটি বিচার বিভাগ থাকবে এবং এই বিচার বিভাগ ন্যায় অন্যায় দেখে সুন্দর করে তাদের স্বাধীনভাবে তাদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে তারা সুচারুরূপে বিচার বিশ্লেষণ করে বিচার কার্য সম্পন্ন করবে। এটি
গণতন্ত্রের অন্যতম একটি, আমি বলবো যে এটা কবচ বলা যেতে পারে, যে গণতন্ত্রকে সফল করতে হলে অবশ্যই সেখানে একটি স্বাধীন বিচার বিভাগ থাকতে হবে, তাই না? ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো বহুদল ব্যবস্থা। বহুদল ব্যবস্থা যদি না থাকে, বহুদল ব্যবস্থা 1972 সালের সংবিধানে বলা হয়েছে যে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক দেশ এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রকে সফল করতে হলে, এই গণতন্ত্রকে সফল করতে হলে অবশ্যই বহুদল ব্যবস্থা থাকতে হবে। বহুদলের মাধ্যমেই গণতন্ত্র বাস্তবায়ন হবে। তো সেই সময়ে বাংলাদেশে প্রায় 100-এরও বেশি শতাধিক রাজনৈতিক দল ছিল এবং সেই দলগুলো সুন্দরভাবে তাদের দলীয় কার্য, তারা রাজনৈতিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছিল এবং বলা হয়েছে যে এই রাজনৈতিক দলগুলো তারা জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে এবং তাদের ভূমিকা স্বীকার করতে হবে, তাহলে সেখানে গণতন্ত্র বাস্তবায়ন হবে। এই কথাটি স্পষ্টভাবে 1972 সালের সংবিধানে বলা আছে যে বহুদল বাংলাদেশে বহুদল ব্যবস্থা থাকবে। তারপরে কি সর্বজনীন ভোটাধিকার, বলতো সর্বজনীন ভোটাধিকার কাকে বলে? এই তো বলতে পেরেছে যে সর্বজনীন ভোটাধিকার মানে হচ্ছে সবারই ভোটের অধিকার। তো এখানে সবারই বলতে বাংলাদেশে যে ভাবে নির্ধারণ করা হয়েছে সর্বজনীন ভোটাধিকারকে, সেটি হচ্ছে তোমার 18 বছর। 18 বছর বয়সপ্রাপ্ত যে কেউ, শুধুমাত্র পাগল, উন্মাদ, মানসিক বিকারগ্রস্ত মানুষ ছাড়া সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। 18 বছর বয়স হলে সে স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যে কোনো নির্বাচন আছে এই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখে। শুধু ভোট দেওয়ার না, সে নির্বাচনে অংশগ্রহণ করার, নির্বাচিত হওয়ার এবং নির্বাচিত হয়ে শাসন কার্যে বা রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করার সুযোগ সে রাখে এবং এটিকে বলা হয়েছে যে একটি চূড়ান্ত একটি রাজনৈতিক অধিকার। কি অধিকার? সেটা হচ্ছে ভোটাধিকার। এক কথায় আমরা বলতে পারি যে বাংলাদেশের 18 বছর বয়স হলেই যে কেউ তাদের ভোটাধিকার 1972 সালের সংবিধান। এরপরে আরো আছে জনগণের সামর্থ্য। বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে যে জনগণই হচ্ছেন সেই রাষ্ট্রের মূল সোর্স বা উৎস। জনগণের বাইরে জনগণের সুবিধা, জনগণরা থাকবে তাদের রাষ্ট্রে, একেবারে সার্বক্ষমতা তারা ভোগ করবে। তাদেরকে প্রাধান্য দিতে হবে যে জনগণের ক্ষতি হবে, জনগণের ক্ষতি সাধন হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত বা আইন তারা কি করতে পারবে না, প্রণয়ন করতে পারবে না। অর্থাৎ জনগণের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে এবং জনগণরাই সকল ক্ষমতার মালিক। এই কথাটি বলা হয়েছে 1972 সালের সংবিধানে যে জনগণরাই হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং তারা আমাদের ক্ষমতার মূল উৎস। এরপরে আরো পয়েন্ট আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল কেন গঠন করা হয়? প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা হয় তখনই যখন একটি রাষ্ট্রের বিচার কাজ সম্পন্ন করতে বিচার বিভাগের একটু সময় লেগে যায়। এজন্য রাষ্ট্র চাইলে একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। এই প্রশাসনিক ট্রাইব্যুনাল তারা সরকারি কর্মকর্তার বিভিন্ন ধরনের কার্যক্রম, যেমন নিয়োগ, পদোন্নতি, বদলি, তারপরে হচ্ছে বিভিন্ন ভাতা নির্ধারণ, এগুলি তারা করে। তাছাড়া বিচারও করতে পারে যে যদি বিচার বিভাগ দ্বারা কোনো বিচার অতি দ্রুত সম্পন্ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে রাষ্ট্র একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে সেই একটা ব্যবস্থা বা অবস্থা, এটা হচ্ছে তারা বিচার বিভাগের কাজগুলি অনেক সময় এই প্রশাসনিক ট্রাইব্যুনাল দ্বারা সম্পন্ন করা যায়। এরা ট্রাইব্যুনাল গঠন করে বিচার কাজ পরিচালনা করে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা আজকে জানলাম যে সংবিধান কি, তারপরে এই যে সংবিধান প্রণয়ন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল এই সদস্য কতজন, সভাপতি কে ছিলেন, এবং 1972 সালের আজকে আমাদের মূল আলোচনা এটা হচ্ছে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমি মোটামুটি তোমাদের সামনে উপস্থাপন বা আলোচনা করলাম। আরেকবার আমি বলে দিই যে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য, দিতে পারছো না? হ্যাঁ দিতে পারছো। এই যে
প্রথমে কে আরেকবার দেখেন না তোমরা, লিখিত দলিল, এটি একটি লিখিত দলিল। তারপর 2 নম্বর প্রস্তাবনা। তারপর 3 নম্বরে আছে এটি একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। তারপরে 4 নম্বরে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ। তারপরে 5 নম্বরে আছে মৌলিক অধিকারের সন্নিবেশ। তারপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ সংবিধান ছিল 1972 সালে, বাংলাদেশ সংবিধান হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা এখানে বলা হয়েছিল। তারপরে 7 নম্বরে বলা হয়েছে সংসদীয় সরকার পদ্ধতি। 8 নম্বরে এখানে বলা আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এটি একটি সংবিধানের 1972 সংবিধানের বৈশিষ্ট্য। তারপরে আছে বিচার বিভাগের স্বাধীনতা। এরপরে আছে বহুদলীয় ব্যবস্থা। তারপরে সর্বজনীন ভোটাধিকার। তারপরে 12 নম্বরে বলা হয়েছে জনগণের সার্বভৌমত্ব। এরপরে আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই ছিল 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। তো এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে। পড়ার পরে আমি তোমাদেরকে আজকে কিছু বাড়ির কাজ দেবো, যেগুলি তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, প্রশ্ন করবো। তোমাদেরকে অবশ্যই সেগুলি বাড়িতে একটু চর্চা করতে হবে, পড়ে আসতে হবে, যেন আমি তোমাদের কাছ থেকে সেই বিষয়গুলো একটু অবশ্যই যেন জেনে নিব কি। এগুলি তোমরা বাড়িতে একটু ভালো করে পড়ে আসবে। হ্যাঁ, কেমন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি। এই বিষয়গুলো তোমরা বাড়িতে একটু দেখে আসবে, তার মানে বাড়িতে চর্চা করবে একটু। এগুলো হচ্ছে তোমরা লিখিত সংবিধান কি এই ব্যাপারে একটু ধারণা নেবে। এরপরে সংসদীয় শাসন ব্যবস্থা কি এই বিষয়টা একটু তোমরা জেনে আসবে। তারপরে 3 নম্বরে বহুদল ব্যবস্থা কি, এটা একটু তোমরা বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে আসবে, যেন আমি তোমাদের কাছ থেকে শুনতে পারি। এরপরে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা কি, তারপরে এটাও তোমরা পড়ে আসবে একটু। এটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল কি, এই বিষয় এইগুলো তোমাদের আমি বাড়ির কাজ দিলাম। অবশ্যই পরবর্তী ক্লাসে আমি তোমাদের কাছ থেকে জেনে নিব। তোমরা অবশ্যই এটা বাড়ি। তাহলে আজকে মোটামুটি আমি শেষ করতে যাচ্ছি, কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক আছে। পরবর্তীতে আমি আরো ক্লাস দেব। তো এই অনলাইন ক্লাসে তোমরা উপস্থিত হওয়ার জন্য তোমার সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ।